প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আমরা আজ পড়ব নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নাটক। নাটকের 6.4.1, 6.4.2 এবং 6.4.3 আজকের ক্লাসে আমরা পড়ব। তো প্রথমেই রয়েছে কোনো একটি বিষয় নির্ধারণ করে তার উপর নাটক রচনা করো। তো আমি একটি নাটক লিখেছি, সেই নাটকটি তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। নাটকটির নাম হচ্ছে শোষণ। হ্যাঁ, তো এই নাটকটি 3টি দৃশ্যে বিভক্ত একটি নাটক। নাটকটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। নাটকের নাম শোষণ, তালব্যস্বয় ওকার, মূর্ধন্য স, মূর্ধন্য ন, এটি হচ্ছে নাটকের নাম। এবার নাটক শুরু হলো। দৃশ্য 1। দৃশ্য 1-এর শুরুতে বর্ণনায় বলা আছে যে দরিদ্র পোশাক কর্মী, স্বল্প আয়ের মানুষ আব্দুল কুদ্দুস, তিনি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যান, কিন্তু যেহেতু একটি সুবিধাবাদী গোষ্ঠী পণ্য অবৈধভাবে নিত্য পণ্যকে মজুত করছে এবং অন্যায়ভাবে এই নিত্য পণ্যের দাম বাড়িয়ে তুলছে, এটি হচ্ছে নেপথ্যে বলা থাকবে। এবার আরও একটি লাইন এখানে বলা থাকবে, সেটা হচ্ছে পোশাক কর্মী আব্দুল কুদ্দুস মুরগির দোকানে গেলেন। এবার আব্দুল কুদ্দুস তার সংলাপ বলছে। আব্দুল কুদ্দুস: ভাই, ফার্মের মুরগি কেজি কত? এখানে দোকানদার 1, 230 টাকা কেজি। আব্দুল কুদ্দুস: একটু কম রাখা যায় না? দোকানদার 1: না, নিলে নেন, না নিলে না নেন। কুদ্দুস: আধা কেজি মুরগি দেন ভাই। দোকানদার 1: এত ছোট মুরগি নাই। আব্দুল কুদ্দুস: বড় মুরগি থেকে একটু কম করে দেওয়া যায় না? দোকানদার: না না, ওসব হবে না, যান যান, চলে যান। আব্দুল কুদ্দুস: দিলে খুব উপকার হতো ভাই। দোকানদার 1: একটা মুরগি কেনার মুরদ নাই, আবার বারবার পেঁচাল করে, যা বেটা ভাগ। এবার দৃশ্য 2। আব্দুল কুদ্দুস চিন্তিত মুখে মাছের বাজারে প্রবেশ করে। আব্দুল কুদ্দুস: পাঙ্গাস মাছের কেজি কত ভাই? দোকানদার 2: 200 টাকা। আব্দুল কুদ্দুস: আধা কেজি পাঙ্গাস দেওয়া যাবে ভাই? দোকানদার: না না, এত ছোট পাঙ্গাস নাই, যান যান, এখান থেকে চলে যান। আব্দুল কুদ্দুস: তেলাপিয়ার দামও তো মনে হয় কমই, আধা কেজি তেলাপিয়া দেন ভাই। দোকানদার 2: একটা তেলাপিয়া আলাদা বেচি না, যাও মিয়া, তোমার কাছে মাছই বেচবো না। দৃশ্য 3। আমিষের আশা বাদ দিয়ে আব্দুল কুদ্দুস এবার পা বাড়ালো আলুর দোকানের দিকে। আব্দুল কুদ্দুস: ভাই, আলু কেজি কত? দোকানদার 3: 60 টাকা। আব্দুল কুদ্দুস: ভাই, একটু কম রাখা যায় না? দোকানদার: না, নিলে নেন, না নিলে দানগা, আমার সময় নষ্ট করেন না। আব্দুল কুদ্দুস: 5 কেজি আলু দেন ভাই। এবার নেপথ্যে অর্থাৎ ব্র্যাকেটে লেখা থাকবে মাছ, মুরগি, এমনকি ভাতের পরিবর্তেও চলবে আলু খাওয়া। আব্দুল কুদ্দুস আলু খেয়ে কোনো মতে বেঁচে থাকার দায় মিটিয়ে নিবে, আর মজুদদারদের অর্থ ফুলে ফেঁপে বেড়ে উঠবে বহুগুণ। এখানেই নাটকটি শেষ হলো। এবার নাটকটির চরিত্রগুলোর বর্ণনা, অর্থাৎ আমি তো নাটকটি তোমাদেরকে বলে দিলাম, নাম বললাম, তারপর হচ্ছে সংলাপগুলো বলে দিলাম এবং সম্পূর্ণ নাটকটি বলে দিলাম। তার আগে তোমরা একটু বইয়ে যেভাবে বর্ণনা করা আছে সেরকমভাবে চরিত্রগুলো বিশ্লেষণ করবে। আব্দুল কুদ্দুস, ধরো এখানে বয়স 45 বছর, পোশাক কর্মী। দোকানদার 1, মুরগি বিক্রেতা, বয়স 55 বছর। দোকানদার 2, মাছ বিক্রেতা, বয়স 57 বছর। দোকানদার 3, আলু বিক্রেতা, বয়স ধরো 47 বছর। ঠিক আছে? এবার তোমাকে বলা হলো নাটকটির কাহিনী কী নিয়ে। এখানে বলবে নাটকটির কাহিনী হচ্ছে মজুদদারদের অবৈধ পণ্য মজুদ নিয়ে। কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে, তাহলে এখানে বলবে কাহিনী তুলে ধরার জন্য এখানে মাছের বাজার, মুরগির বাজার এবং আলুর বাজারের ঘটনা এসেছে। ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা? হ্যাঁ, এই 3 বাজারের দৃশ্য 3টি দৃশ্যে উপস্থাপন করা হয়েছে। নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে? নাটকে মূলত 2 ধরনের চরিত্র আছে, একটা হচ্ছে শাসক, একটা হলো শোষণকারী, আর একটা হলো শোষিত। চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, যিনি শোষিত হয়েছেন আব্দুল কুদ্দুস, তার মুখে সেরকম সংলাপই দেওয়া হয়েছে। আর শোষক যারা দোকানদার, 3 শ্রেণীর দোকানদার, তাদের মুখে সেরকম সংলাপই দেওয়া হয়েছে। এবার নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা? যেহেতু নাটকের ঘটনার সাথে মিলে যায় নাটকের নাম, কারণ এই নাটকটিতে মূলত শোষণ করা হয়েছে নিম্নবিত্তের একজন মানুষকে
সমাজে সুবিধাভোগী বা কূটকৌশলের আশ্রয় নেওয়া যে একদল অসৎ ব্যবসায়ী, সে কারণে নাটকের নামকরণ ঠিকঠাক হয়েছে। এবার বলা হচ্ছে নাটক কী। নাটক সম্পর্কে সাধারণ ধারণা। এখানে বলা হয়েছে যে নাটক হচ্ছে এমন একটা সাহিত্যের এমন একটা শাখা যেটা অভিনয়ের জন্য রচনা করা হয়। ঠিক আছে, মানে অন্যান্য যে সাহিত্যের শাখাগুলো আছে সেগুলো কিন্তু পাঠ করা হয়, আর নাটকটা অভিনয় করা হয়। এটা আমরা জানলাম। তাহলে নাটকের একটি মূল বিষয় হচ্ছে নাটক অভিনয় করার জন্য রচনা করা হয়। আর নাটকের মূল উপাদান বা বিষয় হলো 4টি। কাহিনী থাকবে, দৃশ্য থাকবে, চরিত্র থাকবে এবং সংলাপ থাকবে। কাহিনী কি? কাহিনী হচ্ছে যে বিষয়ে, যে ঘটনার উপর ভিত্তি করে নাটকটি তৈরি করা হয় সেটি হচ্ছে কাহিনী। ঠিক আছে, এই কাহিনী কখনো সরল রেখায় চলে না। এটা কখনো দেখা যায় যে এমন হয় মনে হচ্ছে যে এই বুঝি চরম পর্যায়ে মানে নাটকটি শেষ হয়ে যায়। আর কখনো মনে হয় যে যে চরিত্রটি নায়ক, সে নায়কটি এই বুঝি প্রতিবাদী হয়ে ওঠে, আবার এই বুঝি বা সে নির্যাতিত হয়। এরকম দ্বন্দ্ব থাকবে। কাহিনীটা সরল রেখায়, গল্পে যেরকম সরল রৈখিকভাবে চলে সেরকম নাটকের কাহিনী সেরকম হবে না। দৃশ্য হচ্ছে নাটকের ঘটনাগুলোকে আলাদা আলাদা দৃশ্য উপস্থাপন করা হয়। কেন? কারণ হচ্ছে নাটকের ঘটনাগুলো ঘটার স্থান আলাদা। যেমন আমি যে নাটকটির কথা বললাম সেখানে দেখা গেছে যে 3টি বাজারে 3 ধরনের ঘটনা উপস্থাপন করা হয়েছে। আর এখানে বলা হলো, দেখো একটা জিনিস আছে, কয়েকটি দৃশ্য মিলে একটা অঙ্ক তৈরি হয়। যেমন আমরা জেনেছি যে দেখো একটা আমাদের বই যেটা আছে, আমাদের বইয়ে কিন্তু একটা অনুচ্ছেদে একাধিক পরিচ্ছেদ আছে, তাই না? সেরকম একাধিক অনুচ্ছেদ মিলে একটা অঙ্ক তৈরি হতে পারে। এরকম এই একাধিক অঙ্ক মিলে একটা নাটক হতে পারে। তবে আমি যেই নাটকটির কথা বললাম সেই নাটকটি কিন্তু এক অঙ্ক বিশিষ্ট নাটক, অর্থাৎ একটি অঙ্কেই 3টি দৃশ্যের অবতারণা ঘটেছে সেখানে। এখন আবার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা অঙ্কের মধ্যে কোন দৃশ্যগুলো থাকবে, তাই না? সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে একই ধরনের ঘটনা বা একই রকমের ঘটনা এক অঙ্কে থাকবে, আর একটু ভিন্ন স্থানে বা ভিন্ন ধরনের ঘটনা, ভিন্ন ভিন্ন দৃশ্যগুলো ভিন্ন ভিন্ন অঙ্কে থাকবে। তো যাই হোক, এবার বলেছে যে অন্যান্য সাহিত্যকর্মের মতো এখানেও কিন্তু কাহিনী আরম্ভ থাকবে, কাহিনী আস্তে আস্তে বিকাশ লাভ করবে এবং শেষে এসে পরিণতি লাভ করবে। এটা সাধারণ বিষয়। আর চরিত্র হচ্ছে সাহিত্যের অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে চরিত্র কিন্তু নিজে কথা বলে না। ঠিক আছে, দেখা যাবে ঔপন্যাসিক চরিত্রের মুখের কথা ঔপন্যাসিক লিখে দেন, গল্পের ক্ষেত্রেও তাই। আবার যদি কবিতা হয়, কবিতার ক্ষেত্রেও চরিত্র থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চরিত্র নিজে কথা বলে না, কিন্তু নাটকের ক্ষেত্রে চরিত্র নিজেই কথা বলে। ঠিক আছে, যেন মনে হয় যে চরিত্ররা, এখানে নাট্যকার বলছেন না, মনে হয় যে চরিত্ররা নিজেই কথা বলছে। সংলাপ হচ্ছে নাটকের প্রাণ বলা হয়। সংলাপ হলো চরিত্রগুলো যে কথাগুলো বলে সেগুলি হচ্ছে সংলাপ। তো যাই হোক, বিষয়ের উপর নির্ভর করে নাটক বিভিন্ন রকম হতে পারে। সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, রাজনৈতিক নাটক ইত্যাদি। তা আমি যেই নাটকটি তোমাদেরকে বললাম সেই নাটকটি কিন্তু সামাজিক প্রেক্ষাপটে রচিত, সেখানে সেটি সামাজিক নাটক। এবার রয়েছে নাটক পড়ি। মমতাজ উদ্দিন আহমদ বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার, তার অনেকগুলো নাটকই আছে। এখানে তোমাদের যে নাটকটি দেওয়া হয়েছে স্বাধীনতার সংগ্রাম, এই নাটকটি মূলত 1971 সালের 21শে মার্চ রচিত হয়েছিল, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের ঠিক আগে। ঠিক আছে, তো চলো আমরা এই নাটকটি মনোযোগ সহকারে পড়ি। তোমরা এই নাটকটি খুব ভালোভাবে চমৎকারভাবে পড়বে। আমি যেহেতু নাটকটি পড়ে নিয়েছি সে কারণে আমি যেই কাজগুলো আছে এখানে সেই কাজগুলোতে চলে যাব। আচ্ছা, এখানে প্রথমে যেই কাজগুলো আছে দেখো, প্রথমে অর্থাৎ 6.4.2 এখানে কিছু ছকের মধ্যে কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে আর কি। এখানে প্রথমটা আছে নাটকের কাহিনী কি, কাহিনী তুলে ধরার জন্য কোন কোন নাটকটি কোন কোন ঘটনা এসেছে। নাটকটির কাহিনী হচ্ছে দরিদ্র কৃষক তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা, একজন কৃষক তিনি হচ্ছে তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন। হ্যাঁ, তো সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এটা রচিত হয়েছে। তারপরে যদি তোমরা এখানে দেখো
দুঃখিত, এক্ষেত্রে 6.4.2-এ নাটকের কাঠামোবুঝিতে মূলত এখানে স্বাধীনতার সংগ্রাম যে নাটক, সেই নাটকের নিরিখে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো এক্ষেত্রে দেখো নাটকের কাহিনী কি সেটা বলা হয়েছে। তো তোমরা যদি নাটকটা পড়ে থাকো তাহলে কিন্তু এখানে দেখবে যে এটি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঠিক আগে আগে যে সময়টা ছিল সেই সময়টাকে কেন্দ্র করে রচিত হয়েছে। এখানে সেই কাহিনীটাকে 1971-এর স্বাধীনতা যুদ্ধের ঠিক আগের সময়টাকে তুলে ধরার জন্য বেশ কিছু ঘটনা এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে স্বাধীনতা প্রত্যাশীরা পোস্টার লাগিয়েছে, আবার সেই পোস্টারকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে গেছে সামনের দিকে। কারফিউয়ের সময় দেখা গেছে যে বৃদ্ধ এসেছেন, সেটা উল্লেখযোগ্য ঘটনা। আবার দেখা গেল যে ফারুক সিপাহীর গুলিতে নিহত হয়েছিল, আবার গায়ক জহুরুল শেষ পর্যন্ত বৃদ্ধের মৃত্যুর ঘটনাও ঘটে নাটকে। ঠিক আছে, এবং সর্বশেষ ঘটনা হলো যে দুখু এবং ঝোকরুর মাধ্যমে বর্গীয়লা এবং হুকুমত তাকে পাকড়াও করা হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে নাটকের চরম একটা দৃশ্য। এখানে গিয়ে কিন্তু বোঝা গেছে যে নাটকের পরিণতি আসলে কোন দিকে গেল। তারপর এখানে বলা হয়েছে নাটকে কয়টি দৃশ্য আছে এবং এসব দৃশ্য কোথায় 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 ঘটেছে। সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখো নাটকে কিন্তু দুইটা দৃশ্য আছে। এক্ষেত্রে একটা দৃশ্য ঘটেছে সান্ধ্য আইন ঘোষিত, সান্ধ্য আইনটা যখন ঘোষণা করা হয়েছিল তার ঠিক পরেই সন্ধ্যার সময় রাজপথের মোড়ে। আর আরেকটা ঘটেছিল কি গভীর রাতে বধ্যভূমিতে। বধ্যভূমিতে কি ঘটেছিল? বধ্যভূমি হচ্ছে যে লাশ যেখানে ফেলে দেওয়া হতো, মানুষকে মেরে ফেলে। নাটকে কোন কোন চরিত্র আছে? এখানে বেশ কিছু চরিত্র আছে। এর মধ্যে ধরো ঝোকরু, জহুরুল, গায়ক, দুখু মিয়া, বৃদ্ধ, ফারুক, বর্গীওয়ালা, হুকুমত খা, এগুলো হচ্ছে চরিত্র। তারপরের প্রশ্নটা হলো নাটকের সংলাপগুলো কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে। এই নাটকে যে সংলাপগুলো আছে সেই সংলাপগুলোই কিন্তু নাটকের মূল অংশ। কেন? কারণ আমরা এখানে দেখতে পেরেছি যে সংলাপগুলো এতটাই প্রাণবন্ত এবং জীবন্ত যে মনে হচ্ছে যেন নাট্যকার যে কথাগুলো বলেছেন নাটকে, সেই কথাগুলো যেন নাট্যকার না বলে এই চরিত্রগুলোই যেন বলছে। সেই কারণে এই সংলাপগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এবার 6.4.3-এ জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি অংশে এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতা সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপটে রচিত? তো আমরা নাটকটি পড়বার পর জানতে পাই যে স্বাধীনতা সংগ্রাম নাটকটি মূলত স্বাধীনতা যুদ্ধের ঠিক আগের সময়টা, স্বাধীনতা যুদ্ধ শুরু হবে তার ঠিক আগে আগে যে সময়টা ছিল সেই সময়টাকে কেন্দ্র করে রচিত হয়েছে। আর এখানে প্রেক্ষাপট হচ্ছে যে 1947 সালে তো দেশ ভাগ হলো, পাকিস্তান এবং ভারত নামে দুটো রাষ্ট্র সৃষ্টি হলো। এরপর যেটা হলো যে পাকিস্তান রাষ্ট্রের দুইটা অংশ থাকলো, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। তো আমাদের যে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমান বাংলাদেশ। তাহলে বর্তমান বাংলাদেশে যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কষ্ট করে ফসল উৎপাদন করত বা দেশের জন্য তারা নিবেদিত ছিল। তারা বিভিন্ন শস্য উৎপাদন করত, তারপর কলকারখানায় কাজ করত। কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষক শ্রেণী তারা কি করেছে? পয়সাওয়ালা একটা শ্রেণী, তারা অল্প দামে এই অঞ্চলে বা পশ্চিম পাকিস্তানে দুঃখিত পূর্ব পাকিস্তান তথা এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে উৎপাদিত পণ্যগুলো স্বল্প দামে কিনে নিয়ে যেত এবং সেখানে তারা বেশি দামে বিক্রি করত। সেইভাবে সেই শ্রেণী বেশ অল্প সময়ের মধ্যে অনেক বেশি টাকার পয়সার মালিক হয়ে যায়। তো এই দেশকে তারা ব্যবহার করে তারা বড়লোক হয়েছে, অর্থবিত্তের মালিক হয়েছে। কিন্তু তারা এদেশের মানুষকে তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু শেষে গিয়ে আমরা দেখতে পাই যে এই দেশের সাধারণ মানুষের যে প্রতিনিধিত্ব করেছে এই নাটকে দুখু মিয়া, ঠিক আছে, সেই শেষ পর্যন্ত কিন্তু সেই দুখু মিয়া এবং ঝোকরু অবশ্য পরবর্তী সময় পরিবর্তিত হয়, তাদের হাত থেকে কিন্তু তারা রেহাই পায়নি। ঠিক আছে, তাই আমরা যদি বলতে চাই যে স্বাধীনতা সংগ্রাম নাটকটি সময় এবং প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করি তাহলে সেটা হচ্ছে স্বাধীনতার প্রেক্ষাপটে রচিত এবং তা স্বাধীনতা পূর্ববর্তী সময়ের সময়টাকে নির্দেশ করে। তারপরে প্রশ্ন হলো
এই নাটকে বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে? এই চরিত্রটিকে নাট্যকার কিভাবে চিত্রিত করেছেন? তো এখানে এই প্রশ্নের উত্তরে লিখবে যে বর্গীওয়ালা চরিত্রটিকে নাট্যকার মূলত শোষক শ্রেণীর প্রতিনিধি হিসেবে তৈরি করেছেন। পাকিস্তানের তথা পশ্চিম পাকিস্তানের মানুষজন, সরকার, রাজনৈতিক ব্যক্তি, তারা সবাই পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে শোষণ করত। তো এই নাটকটিতে বর্গীওয়ালা হচ্ছে এমন একটি চরিত্র যে এই অঞ্চল থেকে উৎপাদিত পণ্য কম দামে কিনে নিয়ে যায় এবং তাদের দেশে অর্থাৎ পশ্চিম পাকিস্তানে গিয়ে সে উচ্চ মূল্যে তা বিক্রি করে এবং এরই মাধ্যমে সে অনেক বেশি টাকা পয়সার মালিক হয়েছে। অর্থাৎ পূর্ব পাকিস্তানকে ব্যবহার করে সে কিন্তু অর্থবিত্ত বৈভবে সমৃদ্ধি লাভ করেছে। কিন্তু এই দেশের মানুষের পরিশ্রমকে ব্যবহার করে সে যদিও বিত্ত বৈভবের মালিক হয়েছে, কিন্তু সে কোনোভাবেই কিন্তু এই দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায় না। কেন চায় না? কারণ সে এটা জানে যে যদি এই দেশ স্বাধীন হয় তাহলে সে কিন্তু আর সে অল্প দামে এদেশে উৎপাদিত যে পণ্য তা কিন্তু নিয়ে যেতে পারবে না। তার ফলে কি হবে? তার ব্যবসায় সে লস হবে, লাভ এতটা শোষণ করতে পারবে না, সেই কারণে এতটা লাভ তার হবে না। সেই কারণে এদেশের মানুষের যে স্বাধীনতার প্রত্যাশা, যে আশা ছিল, সেটাকে সে অস্বীকার করে এবং যে পোস্টার লাগানো হয়েছিল স্বাধীনতা প্রত্যাশীদের, সেটা কিন্তু সে ছিঁড়ে ফেলেছিল এবং এই স্বাধীনতা প্রত্যাশীদেরকে সে দুশমন হিসেবে, নিজের স্বার্থের বিনাশী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। ঠিক আছে? এবং সে জানতো যে আসলে এটা অন্যায়, তারপরও সে এটাই করেছে। কিন্তু এ দেশের যারা স্বাধীনতাকামী মানুষ ছিল তাদেরকে কিন্তু সে থামিয়ে রাখতে পারেনি। ঠিক আছে? তাহলে এই চরিত্রটিকে লেখক এমনভাবে নির্মাণ করেছেন যে যারা শোষক শ্রেণীর বা যারা অন্যায়ভাবে এদেশের মানুষকে শোষণ করেছে তাদেরই প্রতিনিধিত্ব করে এই বর্গীওয়ালা চরিত্রটি। তারপর বলেছে নাটকে ঝোঁকরু চরিত্রের পরিবর্তন হলো কেন? তাহলে ঝোঁকরু চরিত্রটি কিন্তু দরিদ্র একজন মানুষ। নাটকে দেখা যায় যে টাকার বিনিময়ে সে বিভিন্ন রকমের কাজ করে থাকে এবং বিভিন্ন সময় বর্গীওয়ালার নির্দেশে সে পাক সেনারা যে মানুষকে হত্যা করেছিল সেই প্রায় 200 মানুষকে কিন্তু বর্গীওয়ালার নির্দেশে সে হত্যা করেছিল। সিপাহী হুকমত ঝোঁকরুকে দায়িত্ব দিয়েছিল যে লাশগুলোকে ট্রাকে উঠিয়ে দেয় যেন। ঝোঁকরু প্রায় 90টা লাশ ট্রাকে তুলেছিল, কিন্তু একটা সময় এমন একটা ঘটনা ঘটে যে সে আর লাশ ওঠাতে চায় না। এর মধ্যে সেই ঘটনাটি ছিল যে একটা বাড়িতে সে ঢুকেছিল এবং সেখানে সে 3টা লাশ দেখেছিল। ঠিক আছে? এবং সেই 3টা লাশের মধ্যে দেখা গিয়েছে যে একটা বাড়িতে যে 3টা লাশ সে দেখেছিল, 3টা লাশই রক্তে ভাসছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে পাকিস্তানি সেনারা একজন মাকে গুলি করে সিনা ফাটিয়ে দিয়েছিল এবং সেই মায়ের যে মৃতদেহ, সেখান থেকে যে রক্ত ঝরছিল, সেই রক্তের মধ্যে একটা বাচ্চা ছটফট করছিল। কিন্তু এই যে ঝটকু মানুষটা অর্থের বিনিময়ে যদিও বিভিন্ন রকমের কাজ করে, মানবিক চিন্তাভাবনা বাদ দিয়ে, কিন্তু সে এটা সহ্য করতে পারেনি। ঠিক আছে? সে কারণে সে প্রতিবাদী হয়ে ওঠে এবং সে বলেছে যে সে আর লাশ উঠাবে না। ঠিক আছে? শেষ পর্যন্ত দেখা গেছে যে এই ঝোঁকু বেশ সাহস নিয়ে দুখু মিয়ার সাথে একাত্মতা পোষণ করে এবং বর্গীওয়ালাকে মারার জন্য আক্রমণ করে বসে। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্ন, বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে শোনা হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কার কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখো। এখানে আমি আমার একটা ঘটনা যেটা শুনেছি বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে, সেটা আমি বলছি, তোমরা তোমাদেরগুলো লিখবে। তাহলে আমি আমার একজন দাদা সম্পর্কে দাদা, তার কাছ থেকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্যাতন এবং গণহত্যা, সেরকম একটা ঘটনা শুনেছিলাম। তো ঘটনাটি আমি বলছি। তা আমার দাদার নাম ছিল আব্দুল শুকুর। তিনি 1971 সালে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তো যুদ্ধে যোগ দেওয়ার আগে তিনি ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন এবং আসার সময় তাদের একটা অপারেশনে তারা গিয়েছিলেন। অপারেশনে যাওয়ার পর তারা সেই অপারেশনে সফল হয়ে তাদের ক্যাম্পে ফিরে আসেন। তো ফিরে আসার পর পাক হানাদার বাহিনী জানতে পারে
যে সেই অঞ্চলের কিছু মুক্তিকামী মানুষ এই মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিল খাবার দাবার দিয়ে এবং তথ্য দিয়ে। তারপর পাকিস্তানি হানাদার বাহিনী সেই গ্রাম পুড়িয়ে দেয় এবং পুড়িয়ে দেওয়ার ফলে দেখা গেল যে অনেক নিরীহ, প্রায় 30 জন নিরীহ মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিলেন। এখানে নারী, শিশু, বৃদ্ধ মানুষ সবাই ছিলেন সেই মৃত মানুষদের তালিকায়। তো এই খবরটি জানার পর তারা রাতের আধারে গিয়ে এই নির্মম কাহিনী দেখতে পান। দেখার পর মুক্তিযোদ্ধাদের মনে, তার ভাষায়, যে এই ঘটনা দেখার পর তার মনের মধ্যে এরকম একটি মনোভাব কাজ করেছিল যে যারা এই নিরপরাধ নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে প্রায় 30 জনকে, তাদের রক্তের ঋণ শোধ করার আগ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। প্রত্যেকটা মুক্তিযোদ্ধাই আত্মপ্রত্যয়ী ছিলেন যে তারা দেশের জয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। কিন্তু এরকম নির্যাতনের চিত্র যখন তারা দেখেছেন তখন তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা আরও বেড়ে গেছে এবং যার ফলে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। তো এই ঘটনাটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এদেশের মানুষের উপর হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তারা সেই অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে নিজের জীবনকেও বাজি রাখতে কার্পণ্য করেননি। তো এই হচ্ছে ঘটনা। এবার 6.4.4 এখানে একটি কাজ আছে, নাটক করি। এটা শিক্ষকের নির্দেশনা, তোমাদের যে শিক্ষক পড়াবেন সেই শিক্ষকের নির্দেশনায় তোমরা এই নাটকের অভিনয়ের প্রস্তুতি নিবে এবং কোনো একটা অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করবে। তো আমাদের আজকের ক্লাস, নাটক সংক্রান্ত ক্লাসটি এখানেই শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থেকো তোমরা।